কাঁচা মরিচের কেজি 400 টাকা, সবজির বাড়তি দামে ক্রেতার নাভিশ্বাস। সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, ভাঙছে ঘরবাড়ি। জানাবো তেরে কামড়ায় না রাসেলস ভাইপার, আতঙ্ক না ছড়ানোর আহ্বান। এবং সর্বশেষ জানাবো বিদ্যুৎ বিল বকেয়া, লাইন কাটতে যাওয়া ইউএনওর নির্দেশে বেঁধে রাখা হলো কর্মচারীকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কাঁচা মরিচের কেজি 400 টাকা, সবজির বাড়তি দামে ক্রেতার নাভিশ্বাস। সরবরাহ সংকটের অজুহাতে এবার বাড়ানো হয়েছে কাঁচা মরিচের দাম। খুচরা বাজারে এখন কাঁচা মরিচ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 400 টাকায়। এছাড়া পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে সর্বোচ্চ 100 টাকা। দাম বেড়েছে আদারও। এসব বাজারে সব সবজি বিক্রি হচ্ছে অতিরিক্ত দামে। ফলে নিত্য প্রয়োজনীয় এসব পণ্য কিনতে ক্রেতার নাভিশ্বাস হয়ে যাচ্ছে। তাদের খরচ করতে হচ্ছে বাড়তি টাকা। বাজার বিশ্লেষকরা বলছেন, ঈদের পর বাজারের তদারকি সংস্থার কার্যক্রম একেবারে নেই, যে কারণে বিক্রেতারা কৌশল করে দাম বাড়িয়ে বিক্রি করছেন আর ভোক্তার পকেট থেকে হাতিয়ে নিচ্ছেন টাকা। বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি মরিচ বিক্রি হচ্ছে সর্বোচ্চ 400 টাকা, আর হাইব্রিড কাঁচামরিচ বিক্রি হচ্ছে 290 থেকে 320 টাকা, যা এক সপ্তাহ আগেও 200 টাকায় কেজি হয়েছিল বিক্রি। পাশাপাশি খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 95 টাকা, যা এক সপ্তাহ আগেও 80 থেকে 90 টাকা ছিল। এক মাস আগে বিক্রি হয়েছে 65 থেকে 75 টাকা। প্রতি কেজি আমদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে 90 থেকে সর্বোচ্চ 100 টাকা, যা এক সপ্তাহ আগে 85 থেকে 95 টাকা ছিল। এক মাস আগে বিক্রি হয়েছে 70 থেকে 75 টাকায়। সঙ্গে প্রতি কেজি আমদানি করা আদা বিক্রি হচ্ছে সর্বোচ্চ 320 টাকা, যা 7 দিন আগেও 300 টাকা ছিল। মরিচের দাম বাড়ার কারণ সম্পর্কে বিক্রেতা মোহাম্মদ ইকবাল বলেন, কিছুদিন আগেও পাইকারি বাজারে প্রতি পাল্লা কাঁচামরিচের দাম ছিল 800 টাকা। এখন সেই মরিচের দাম 1200 থেকে 1400 টাকা। আর দেশি মরিচ প্রতি পাল্লা 1500 থেকে 1600 টাকায় বিক্রি হচ্ছে। যেই কারণে পাইকারি বাজার থেকে পরিবহন খরচ, খুচরা বাজারের জায়গায় খরচ ও বাছাই করার পর লাভ হিসেবে প্রতি কেজি 320 থেকে 400 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তিনি জানান, পাইকারিতে দাম বাড়লে খুচরা পর্যায়েও দাম বাড়বে, কারণ বেশি দামে এনে বেশি দামেই বিক্রি করতে হবে। সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, ভাঙছে ঘরবাড়ি। গত কয়েকদিন ধরে যমুনা নদীর পানি সিরাজগঞ্জের পয়েন্টে বেড়েই চলেছে। এর মধ্যে গত 3 দিন ধরে পানি বাড়ার হার বেশি হয় যমুনার তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এতে ছোট থেকে মাঝারি আকারের বন্যা হতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। পাশাপাশি বন্যার আগে থেকেই ভাঙন শুরু হয় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর এলাকায়। সম্প্রতি পানি বাড়ার সঙ্গে সঙ্গে ভাঙন আরও বেড়েছে। ইতোমধ্যেই বিলীন হয়েছে অসংখ্য ঘরবাড়ি। তবে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছে কর্তৃপক্ষ। পাবর সূত্রে জানা যায়, জুন মাসের শুরুতে যমুনার পানি বাড়তে শুরু করে। 3 জুন থেকে অস্বাভাবিকভাবে পানি বাড়ল, এক সপ্তাহ পর কমতে থাকে। এরপর 18 জুন থেকে আবারও বাড়ছে যমুনার পানি। এদিকে হু হু করে পানি বাড়ায় যমুনার অভ্যন্তরের নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে, তলিয়ে যাচ্ছে চরাঞ্চলের ফসলি জমি। এতে বন্যা আতঙ্ক বিরাজ করছে চরাঞ্চলের মানুষের মাঝে। তেরে কামড়ায় না রাসেলস ভাইপার, আতঙ্ক না ছড়ানোর আহ্বান। রাজশাহীর গোদাগাড়ি এলাকায় এখন মাঠ ভর্তি পাকা ফসল, কিন্তু কৃষকের মনে আতঙ্ক। একদিকে বৃষ্টি, আরেকদিকে মুখে মুখে রাসেলস ভাইপারের কথা শোনা যাচ্ছে। পাশের কয়েকটি গ্রামের বসত ভিটেতেও নাকি গাদা গাদা দেখা যাচ্ছে। কাকনহাটের এক কৃষককে জিজ্ঞাসা করা হয়েছে, দেখেছেন নাকি রাসেলস ভাইপার সাপ? জবাবে তিনি বলেন, আমি দেখিনি, কিন্তু আমার ভাইরা ভাই দেখেছে। সেই ভাইরা ভাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সাপটা একটু অন্যরকম দেখতে। এই সাপকে আমরা চন্দ্রাবোরা বলি, কিন্তু আমি শিওর না। এলাকার লোক মেরে ফেলার পরে আমি শুনেছি। গণমাধ্যমের বরাতে রাসেলস ভাইপার এখন পরিচিত নাম। এটা একটা প্রায় বিলুপ্ত বিষধর সাপ, যা হঠাৎই বংশবিস্তার শুরু করেছে বলে নিত্যদিনের খবরে জানা যাচ্ছে। কিন্তু প্রাণীবিজ্ঞানীরা বলছেন, আগে নিশ্চিত করে জানুন আসলেই রাসেলস ভাইপার এভাবে ধেয়ে আসছে চারপাশে, নাকি কানে কানে শুনে ছড়িয়ে পড়ছে। এলাকা ভিত্তিক খোঁজ নিয়ে জানা গেছে, একদিকে আতঙ্কে মাঠে যেতে ভয় পাচ্ছেন কৃষক, আর একদিকে যেখানে সাপ দেখা যাচ্ছে তার জাত না জেনেই মেরে ফেলা হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থেকে বিষয়টি পর্যবেক্ষণের সুযোগ করে দেওয়ার কথা বলেছেন প্রাণীবিজ্ঞানীরা। তবে ইতোমধ্যে কৃষকদের ভয় দূর করতে হাঁটু পর্যন্ত বুট পরার পরামর্শ দেওয়া হয়েছে এবং বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এদিকে পরিবেশবাদীরা বলছেন, সাপের অ্যান্টিভেনম যদি নিশ্চিত করা যায় তাহলে মৃত্যু ঠেকানো যাবে। এই সাপ বিষধর, কিন্তু তেড়ে এসে কাউকে কামড়ায় না।
সতর্ক থাকলে সাপও বাঁচবে, মানুষও বাঁচবে। না বুঝে সাপ মেরে ফেললে বাস্তু সংস্থানের উপর চাপ পড়বে, সেটা দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে। বিশ্ব সংস্থার তথ্য বলছে, সাপে কামড়ানো রোগীর চিকিৎসার জন্য যেই সাপ কামড়াবে তার অ্যান্টিভেনম দরকার হবে, সেটাই সবচেয়ে কার্যকর। ভারতে যেসব সাপ থেকে ভেনম সংগ্রহ করা হয় সেগুলোর মাত্র 20% বাংলাদেশের সাপের সঙ্গে মেলে। সুতরাং এই সাপ থেকে প্রস্তুত অ্যান্টিভেনম এই সাপের কামড়ের চিকিৎসায় শতভাগ কাজ করবে না। এই সাপ নিয়ে আতঙ্ক না ছড়িয়ে করণীয় কি জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ডক্টর মোহাম্মদ ফিরোজ জামান বাংলা ট্রিবিউনকে বলেন, এটা বিষধর সাপ। এরা সাধারণত কৃষি জমিতে ইঁদুর, ব্যাঙ, কীটপতঙ্গ, অন্যান্য প্রাণী খেয়ে থাকে। না চিনে ভীতি থেকে যেন তেন সাপ মেরে ফেললে খাদ্য শিকলে প্রভাব পড়বে। সাধারণত সব সাপ ইঁদুর খায় না, এরা খায়। ইঁদুর বেড়ে গেলে সেটা জীবনযাত্রাকে কি পরিমাণ ব্যাহত করবে তার ধারণাও আমাদের নেই। ফলে গণমাধ্যমে আতঙ্ক না ছড়িয়ে এই সময়ে সচেতনতামূলক কথাবার্তা যেন বলা হয় সেই ব্যবস্থা করতে হবে। প্রথমত চেনানো দরকার সাপটা দেখতে কেমন। এটার সঙ্গে অজগর, স্যান্ডবোয়ারের মিল আছে, কিন্তু একটু খেয়াল করলেই গায়ের গোল গোল রিংয়ের ভিন্নতা চোখে পড়বে। রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়ার গায়ে চাকা গোল গোল চিহ্নগুলো আলাদা আলাদা। অজগরের চাকা গোল, গোলগুলো নেটের মতো, একটার সঙ্গে আরেকটা লাগানো। চিনে রাখুন, ভয়ের কিছু নেই। এই সাপ দৌড়ে তাড়া করে না, বাসায় এসে কামড়াবে না। আর কর্তৃপক্ষের জায়গায় থেকে বৈজ্ঞানিক সার্ভে করা যেতে পারে আসলে কি পরিমাণ বেড়েছে। আমাদের এখানে সাপ ধরার ব্যবস্থা আছে। এই সাপের চাহিদা পৃথিবীর অন্য অনেক দেশে আছে, সেগুলোতে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে। এদের ভেনম খুব দামি, সেটাও আমরা বিবেচনায় নিয়ে ভেনম রিসার্চ সেন্টারকে কাজে লাগানোর ব্যবস্থা নিতে পারি। এই সাপ কি হঠাৎই বেড়ে গেল? এমন প্রশ্নের দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ নাইম গওহার ওয়ারা বাংলা ট্রিবিউনকে বলেন, 2000 সালের আগেও তেমন একটা দেখা যেত না। এটা বন্যার মাধ্যমে ভারত থেকে এসে থাকতে পারে। এই মুহূর্তে সাপের পরিমাণ নির্ধারণ ও অ্যান্টিভেনম নিশ্চিত করার দিকে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, এমনিতে সাপ দেখলেই আমাদের এখানে পিটিয়ে মেরে ফেলার চল আছে, সেটা তো বাস্তু সংস্থানকে ক্ষতিগ্রস্ত করে। বেজি গুইসাপ দেখলেই মেরে ফেলেছি, সেই বেজি সাপকে সহায়তা করত। এসব আমাদের পাঠ্যসূচিতে আছে, কিন্তু দৈনন্দিন জীবনে এটাকে আমরা কেউ মেনে রাখি না। উল্লেখ্য, 2018 সালে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জার্নালে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধে বলা হয়, বাংলাদেশের বিভিন্ন এলাকায় স্বল্প সংখ্যক রাসেলস ভাইপার সবসময় ছিল, কিন্তু বংশবিস্তারের মতো পরিবেশ ও পর্যাপ্ত খাদ্য বেড়ে যাওয়ায় পদ্মা অববাহিকার মাধ্যমে সেই বেল্ট ধরে এটি সারা দেশে ছড়িয়ে পড়েছে। এর জন্য একই জমিতে বছরে 3 ফসল উৎপাদনও অন্যতম কারণ আছে বলেও উল্লেখ করা হচ্ছে। অ্যান্টিভেনম আছে, কিন্তু পুরোপুরি কাজ করছে না কেন? এমন প্রশ্নে ভেনম রিসার্চ সেন্টার প্রকল্পের প্রধান গবেষক অধ্যাপক ডক্টর অনিরুদ্ধ ঘোষ বাংলা ট্রিবিউনকে বলেন, এটি পলিভ্যালেন্ট। রাসেলস ভাইপার সহ 4 ধরনের সাপ থেকে বিষ নিয়ে অ্যান্টিভেনম বানানো হয়। রাসেলস ভাইপারের যে ভেনম নেওয়া হয় তা ভারতের পশ্চিম, দক্ষিণ, পূর্ব অঞ্চলের ভেনম কম্পোজিশন আলাদা আলাদা। রাসেলস ভাইপার যে টক্সিন তৈরি করে সেই জিনগুলোতে মিল থাকলে একটার সঙ্গে আরেকটা কাজ করে, কিন্তু পুরোপুরি নাও করতে পারে। এই সাপে কামড়ালে শরীরের সিস্টেমে প্রভাব পড়ে। শরীরে রক্ত জমাট বাঁধা বা রক্ত তরল করায় যে প্রক্রিয়া, সেটা নষ্ট হয়ে যায়। এটা কিডনি আক্রমণ ও লোকাল টিস্যু নষ্ট করে এবং হার্টের কার্যকারিতা কমায় বলে পরিস্থিতি সামলানো কষ্ট হয়ে যায়। এরপরেও এই সাপ মেরে ফেলা সমাধান না। তাহলে মানুষ না খেয়ে মরবে, কারণ এই সাপ মরলে ইঁদুরের উপদ্রব বাড়বে, কৃষক ধান ঘরে তুলতে পারবে না। সব দিকে ব্যালেন্স রাখতে হবে। এজন্য গণমাধ্যমের উচিত আতঙ্ক না ছড়িয়ে বরং সচেতনতা ছড়িয়ে দেওয়ার দিকে মনোযোগী হওয়া। বিদ্যুৎ বিল বকেয়া, লাইন কাটতে যাওয়া ইউএনওর নির্দেশে বেঁধে রাখা হলো কর্মচারীকে। বিদ্যুৎ বিল বকেয়া 2 বছরের, পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করতে যান বিদ্যুৎ বিভাগের 2 জন কর্মচারী। এতে ক্ষুব্ধ হন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার নির্দেশে একজন কর্মচারীকে খুঁটির সঙ্গে বেঁধে রাখা যায়। এমন ঘটনা ঘটেছে জামালপুরের দেওয়ানগঞ্জে। শুক্রবার সকাল থেকে এই ধরনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এর আগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে ইউএনওর আবাসিক কোয়ার্টার সংলগ্ন আনসার ব্যারাকে এই ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বারান্দায় লোহার পাইপের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীকে বেঁধে রাখা হয়েছে। তার পাশেই আরেক কর্মচারী বসে রয়েছেন। এক ব্যক্তি ফোনে এই দৃশ্যের ভিডিও ধরেছেন। ভিডিওতে পল্লী বিদ্যুতের কর্মচারীকে বলতে শোনা যায়, আমি সরকারি কাজ করতে এসেছি, আমি কি সরকারি লোক না? আমাকে এভাবে বেঁধে চোরের মতো ধরে রাখতে পারে না। পাশ থেকে আরেকজনকে বলতে শোনা যায়, আপনাকে বলার পর লাইন কেটেছেন কেন? ইউএনওর নির্দেশে আপনাকে বেঁধে রাখা হয়েছে। প্রিয় দর্শক,
এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।